সুপ্রিয় দর্শক, আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলের পাওয়ার অ্যান্ড পলিটিক্সের বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সারওয়াত তুষার, তিনি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, একই সঙ্গে তিনি লেখক, অনুবাদক, বাংলাদেশের তরুণ বুদ্ধিজীবীদের একজন। তুষার ভাই, আপনাকে আমাদের চ্যানেলের এই সাক্ষাৎকারে স্বাগতম এবং আপনি এই যে এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রশ্নে গেলাম ভাই, এই যে নির্বাচন নিয়ে ধরেন একটা দল চাপ দিচ্ছে, আপনারা চাচ্ছেন যে একটু দেরিতে হোক, মানে যারা অভ্যুত্থান করেছে এই গ্রুপটার পক্ষ থেকে একটু দেরিতে। এর মধ্যে নানান জটিলতার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা একটা সময় বেঁধে দিয়েছেন, আর কি বেঁধে দেওয়া না, মানে তিনি মোটামুটি একটা টাইমলাইন ঘোষণা করেছেন 2025-এর শেষ বা 26-এর মাঝামাঝি। একই সঙ্গে আপনারা পাশাপাশি একটা দল গোছানোর চেষ্টা করতেছেন, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে। আপনারা কি মনে করছেন যে যেই দলটি বিষয়ে আপনারা ভাবছেন এবং এটি আগামীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এই সময়ের মধ্যে আপনারা প্রয়োজনীয় প্রস্তুতি, একই সঙ্গে সাংগঠনিক যে কাঠামো, সেগুলো কি গোছাতে পারবেন কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এখানে প্রশ্ন দুটো। একটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা ছিল আপনার যে নির্বাচন যে সময় আমরা নির্বাচনে দেরি করতে চাচ্ছি, ব্যাপারটা একেবারেই এরকম না। আমরা বলছি যে এজেন্ডা, এই সরকারের এজেন্ডা এটা ঠিক করবে সময়ে, মানে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন, তার জন্য কি কি সময় লজিক্যালি লাগতে পারে, এইটার উপর নির্ভর করবে সময়। তো প্রধান উপদেষ্টার কথায় একটা সময়ের ধারণা পাওয়া গেছে। উনি কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছেন যে যদি সকল পক্ষের রাজনৈতিক সকল দল এবং অন্যান্য যারা আছে, অভ্যুত্থানের ছাত্র শক্তি, তরুণদের শক্তি, তাদের সাথে ঐক্যমত্যের মাধ্যমে একটা ঐক্যমতে পৌঁছানো যায়, তাহলে 26শে জুনের মধ্যে নির্বাচন হবে। আর ঐক্যমতে পৌঁছানো না গেলে আমরা 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এই ধরনের তার কথা। এখন খেয়াল করে দেখেন, যদি ঐক্যমতে পৌঁছানো যায়, প্রশ্নটা হচ্ছে ঐক্যমতে কেন পৌঁছানো যাবে না? ঐক্যমতে তো পৌঁছাতে হবে আপনাকে, কারণ এই সরকার তো শুধু নির্বাচনী সরকার না। নির্বাচনী সরকার হলে সে 3 মাস থাকে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যায়। এটা তো ইতিমধ্যেই 3 মাস পার হয়ে গেছে। তার মানে আপনাকে কিছু কাজ করতে হবে। যদি আপনি না করে শুধু নির্বাচন দিয়ে চলে যান, তাহলে আপনার এই যে থাকলেন আপনি এই মেয়াদের সময়টুকু, এটাই প্রশ্নবিদ্ধ হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে ঐক্যমতে পৌঁছাতে হবে। এই ঐক্যমতে পৌঁছানোর জন্যই আপনাকে অভ্যুত্থান করতে হয়েছে এবং এখন যে সংস্কারের যে প্রসঙ্গগুলো আছে এগুলো করতে হবে। যদি ঐক্যমতে পৌঁছানো যায়, তাহলে সেটা হয় 26শে জুনে, যার মানে হচ্ছে 24শে অগস্টে এখানে অভ্যুত্থান ঘটেছে, 26শে জুনে যদি নির্বাচন হয়, সেটা হচ্ছে লেস দ্যান 2 ইয়ার্স, 2 বছরের কম, 22 মাস। 22 মাস আমরা এই ধরনের একটা স্পেশাল সরকারকে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার। এই ধরনের সরকার আমরা আগে কখন দেখি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা সামরিক সরকার দেখেছি, কিন্তু এই ধরনের আগে কখনো ঘটে নাই। তাহলে এই সরকারকে আপনি 22 মাস সময় দিতে পারবেন না? যারা নির্বাচনের জন্য অন্যান্য সকল কাজকে ফেলে নির্বাচনের জন্য যারা চাপ দিচ্ছেন, আমি মনে করি যে তারা কাজটা ঠিক করছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন হলে আমাদের প্রস্তুতি কিংবা আমাদের দল গুছানোর যে প্রসঙ্গ, আমরা ইতিমধ্যেই সারা দেশে আপনারা দেখেছেন, আমরা 31 ডিসেম্বর যে সমাবেশ করেছি, তাতে কিন্তু আমাদের শক্তিমত্তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে? যেহেতু কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল আগের রাতে, হবে কি হবে না, এবং আমরা শেষ মুহূর্তে রাত 1টার পরে কর্মসূচিটা হবে ঘোষণা করেছি। এই কারণে আমাদের অন্তত অর্ধেক পার্টিসিপেশন কমে গেছে। যদি আমরা ধরা যাক সন্ধ্যার মধ্যে জানাতে পারতাম, হ্যাঁ, তাহলে কিন্তু এই যা আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে বেশি আসতো। এবং এরা সবাই এসেছে, বা আপনাদের পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী সবাই কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এবং তরুণ সারা দেশ থেকে এসেছে, স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এরা আমাদের সাথে আছে। আমি মনে করি যে যখনই নির্বাচন হোক, যদি 25শে ডিসেম্বরও নির্বাচন হয়, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। আমাদের রাজনৈতিক দল খুব শীঘ্রই আসবে এবং সেখানে আমরা জনগণকে সাথে নিয়ে, কারণ যখন জনগণের দিক থেকেই আমরা কিন্তু 4-5 জন টেবিলে বসে একটা রাজনৈতিক দল ঘোষণা করে দিতে পারতাম। 8 সেপ্টেম্বরে আমরা যে আমাদের যে আত্মপ্রকাশ ঘটলো, তখনই আমরা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারতাম। কিন্তু আরও এই যে প্রস্তুতি, সবার কাছে যাওয়া, রাইজিং কর্মসূচিগুলো করা, সেখানে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি আসলেই মানুষের কাছ থেকে এরকম একটা চাহিদা আছে যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল হয়ে আসেন। সুতরাং এখন যখন আমরা এই কাজ করবো, আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে যদি আমরা রাজনৈতিক দলটা ঘোষণা করি, অতি দ্রুত 3 মাসের মধ্যে আমরা সারা দেশে সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারবো। কারণ ইতিমধ্যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সাংগঠনিক কাঠামোগুলো গড়ে উঠেছে। সেটাই আমরা রাজনৈতিক দলে রূপান্তর করতে পারবো। ফলে আমরা বলবো যে নির্বাচন যখনই হোক, নির্বাচনের প্রসঙ্গ না, এমন না যে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি, যখনই নির্বাচন হোক
তখনই আমরা এই কাজটা করতে পারবো, মানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এবং আমরা মনে করি আমরা নির্বাচন ভালো করবো। এমনকি এখানে শ্রীলঙ্কার মতো ঘটনাও ঘটতে পারে। শ্রীলঙ্কায় একটা সম্পূর্ণ অপরিচিত দল ক্ষমতায় চলে এসেছে জনগণের রায়ে, এখানে কিন্তু সেটাও ঘটতে পারে। আমরা আগে থেকেই বলা যাবে না যে অমুক দল বিপুল ভোটে জয়ী হবে, আর যদি নাও হয় তারপরেও আমাদের তো সাংগঠনিক কার্যক্রম, আমরা প্রধান বিরোধী দল হতে চাই, এটা আমরা আগেই ইচ্ছা প্রকাশ করেছি যদি আমরা সরকার গঠন না করতে পারি, এবং আমরা এরপরের ইলেকশনকে আমরা টার্গেট করব। আপনার কথা ধরে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে হচ্ছে তরুণরা এসেছে আপনাদের এখানে, এবং একই সঙ্গে বলেছেন যে মানে পার্টিসিপেন্ট একেবারে মানে এটা অর্ধেক, মানে আপনাদের ওই রাতে তো একটা জটিলতা বা হচ্ছে কি হবে না হবে এটা নিয়ে আমরাও বসেছিলাম টেলিভিশনের সামনে যে হচ্ছে কি হবে। তো এই যে শুধু বলছেন যে তরুণ বা শিক্ষার্থী, এই গ্রুপটার ভোট দিয়েই কি শুধু আপনারা বলছেন যে হচ্ছে বিরোধী দল বা হচ্ছে অথবা মিরাকল হলেও হতে পারে, জয়লাভও করতে পারেন? এই ক্ষেত্রে কিন্তু একটা ধরেন যে এই তরুণের ঊর্ধ্বে যারা রয়েছে সেই ভোটটি কি আপনার কিভাবে না, অ্যাবসলিউটলি তরুণদের কথাটা আমি বলেছি, মূলত তরুণরা, কিন্তু অন্যান্য যারা বয়সের যারা আছে সিনিয়র, তাদের দিক থেকে আমাদের প্রতি বিপুল মানে সহানুভূতি এবং স্নেহ আছে এবং তারাও অংশগ্রহণ করেছে। মূলত তরুণ এবং তরুণদের দিকে আমরা ফোকাস করতে চাই বেশি। এর কারণ হচ্ছে বাংলাদেশে এবার নতুন ভোটার হবে এরকম সংখ্যা বিপুল। আমার কাছে এই মুহূর্তে তথ্য নাই, কিন্তু আমি এটা এমনি বুঝতে পারি, আপনিও বুঝতে পারেন যে এটা সংখ্যাটা বিপুল। এবং আজকের এই তথ্য প্রযুক্তির যুগে একটা ছেলে বা একটা মেয়ে, এমনকি যারা ভোটার না, ধরা যাক যার বয়স 16 বছর, আমরা তো বলছি যে ভোটাধিকার 16 বছর করেন, কারণ যে 16 বছর এবং 17 বছর যে ছেলে মেয়েরা এবার রাস্তায় জীবন দিল, তাদের প্রতি তাদেরকে আপনি কি দেবেন? অনেক দেশে কিন্তু 17 বছরের ম্যান্ডেটরি, 16 বছরের ঐচ্ছিক, এই ধরনের ভোটাধিকার আছে। কিউবা, অস্ট্রিয়া, ব্রাজিল, এরকম অনেকগুলো দেশ আছে। ফলে আমাদের দেশে করা উচিত, এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে এখন আজকের এই যুগে, এই ডিজিটাল যুগে একটা ছেলে মেয়ের তার পরিবারের উপর যে ধরনের প্রভাব, একটা ছেলে মেয়ে যদি বলে যে বাবা মাকে বলে যে ও অমুকের ভালো, যেহেতু তারা অনেক বেশি কানেক্টেড, ইন্টারনেটটা দেখে, তাদের কাছে অনেক বেশি তথ্য আছে, তারা যদি তাদের বাবা মাকে বলে যে এই দলটা ভালো, এদেরকে ভোট দিতে হবে, তাহলে বাবা মারাও প্রভাবিত হবে। এবং এরকম অনেক বাবা মাই কিন্তু আমাদেরকে বলেছে যে আমাদের ছেলেমেয়েরা যেদিকে আছে আমরা সেদিকে আছি। ফলে মানে আমি বলছি যে মূলত তরুণ, কিন্তু শুধু তরুণ না অবশ্যই, কিন্তু তরুণরা তো একটা বড় অংশ ভোটার। এছাড়া কি আপনাদের ওই মানে বয়সীদেরকে কানেক্ট? তবে আমাদের যেটা দল হবে সেই দলে কিন্তু তরুণ এবং এটা তারুণ্য নির্ভর, তারুণ্যের নেতৃত্ব, এটা সত্য, কিন্তু অন্যান্য বয়সের, এমনকি আপনি সাংগঠনিক কাঠামোর মধ্যেই দেখতে পাবেন যারা অন্য বয়সের আছে, একটু সিনিয়র আছে, তারাও থাকবেন। আপনি বলেছেন যে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে দলটা আসবে, আপনারা কি দলের প্রধান কে হবে কিছু ভেবেছেন? এগুলো আমাদের মধ্যে এখন আলোচনা চলছে। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সারা দেশে যে ধরা যাক যে সমন্বয়করা ছিলেন এবং সারা দেশে যে নাগরিক কমিটির যারা ছিলেন এবং যারা কাজ করছেন, আমাদের যে দুটো সংগঠনেরই কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমাদের এগুলো নিয়ে পর্যায়ক্রমে কথাবার্তা চলছে। আমি আরেকটু যদি বলি যে মানে আপনাদের মধ্য থেকে কেউ হবে নাকি বাহিরের বলতে মানে আপনাদের সঙ্গে এখন নেই এরকম কেউ কি আসবে? এটা সারপ্রাইজ হিসেবেই থাক, আমাদের মধ্যে এবং আমাদের বাইরে এটা থাক। এটা বলতে পারি আমি আপনাকে যে দুইটার একটা সমন্বয় করা হবে। আচ্ছা, দুটার একটা সমন্বয়, তার মানে হচ্ছে আপনাদের সঙ্গেও রয়েছে, একই সঙ্গে হচ্ছে আপাতত নেই এরকমও থাকতে পারে, আসতে পারে। আচ্ছা, একটু মানে আপনাদের দলের বিষয়ে হচ্ছে কিছুদিন আগে এবি পার্টির যে হচ্ছে মুজিবুর রহমান মঞ্জু একটা হচ্ছে সম্ভবত মানে ঢাকায় না, ঢাকার বাইরে উনি একটা সংবাদ সম্মেলন বা হচ্ছে একটা প্রোগ্রামে তিনি বলেছেন স্পষ্ট করে যে ছাত্র জনতার সঙ্গে আমাদের জোট হচ্ছে। এখন ছাত্র জনতা বলতে কে এটা কিন্তু আমরা বুঝি। একই সঙ্গে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানে এরকম মানে আপনিও নিশ্চয়ই এরকম কমেন্ট বা স্ট্যাটাস দেখেছেন যে হচ্ছে জামাতের সঙ্গে জোট হইতে পারে। আমি কিন্তু এগুলা মানে এটাই যে তা কিন্তু বলছি না, কিন্তু মানে আমি গুঞ্জনের কথা বলছি। এই আপনাদের সঙ্গে বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, মূলত অভ্যুত্থানকারী যারা বা হচ্ছে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে নাকি বিএনপিরও একটি যোগাযোগ হচ্ছে, বা হচ্ছে বিএনপির দিক থেকে নাকি কথা বলার চেষ্টা করা হচ্ছে, বা হচ্ছে কোনো না কোনোভাবে ধরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন রিপোর্টের একটা ছোট লাইন বা দুইটা লাইন কিন্তু দেখা যাচ্ছে। আপনারা আসলে কি ভাবছেন, কার সঙ্গে জোট করবেন, বা জোট ছাড়া কি আপনারা কিছু ভাবছেন কিনা? প্রথমত আমাদের নিজেদের দলটা তৈরি করতে হবে এবং আমাদের নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার তৈরি করতে হবে, এটার ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। তারপরে নির্বাচনী কিংবা কৌশলগত জোট তো আমাদের অনেকের সাথেই হতে পারে, অনেক ধরনের কথা চলছে এবং আপনি রাইটলি বলেছেন অনেক গুঞ্জনও আছে। তো সেগুলো এখনও সবগুলোই স্পেকুলেটিভ পর্যায়ে আছে, মানে অনেকটা ধারণা করছেন অনেকে। এটা শেষ মুহূর্তে আসলে মানে আগে আমাদের দলটা আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারিতে,
তারপর যখন নির্বাচনের আগে আগে অনেক কিছু পরিষ্কার হবে, এখনই আমি যদি বলে দিই সেটা নির্বাচনের আগে গিয়ে ঘটনা আসলে একদিনে অনেক বদলে যায়। তাছাড়া শুধু তো আপনাদের ইচ্ছার উপরও নির্ভর করবে না, যারা জোটে আসতে চায় তাদের উপর নির্ভর করবে। আমাদের আদর্শ, আমাদের চাওয়া, আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলোর সাথে মিলতে হবে, অনেকগুলো বিষয় এখন আছে। ফলে ওইটার ব্যাপারে এখনই আমি মন্তব্য করব না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দলটা প্রথমত আমরা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করব, আমাদের দলে সেই ইয়েটা থাকবে, সেখানে অনেক ধরনের মানুষ নিশ্চয়ই। এক কথায় যদি বলেন, আপনারা কি জোট করার পক্ষে নাকি মানে করবেন না, মানে স্বতন্ত্রভাবে করবেন? নির্বাচনের আগে যদি জোটের রাজনীতিতে বাংলাদেশে পুরনো, নতুন কিছু না, যদি নির্বাচনের আগে সেটা প্রয়োজন পড়ে, সিচুয়েশন ডিমান্ড করে, তাহলে সেটা হতে পারে। কিন্তু আবার যদি প্রয়োজন হয়, আমরা 300 আসনে আমাদের সেই সক্ষমতা তৈরি হচ্ছে যে আমরা 300 আসনে একক দল হিসেবে অংশগ্রহণ করব, সেটাও সম্ভব। এখনই এগুলোর ব্যাপারে আমি কোনো মানে একেবারে ডিসাইসিভ কোনো মন্তব্য করছি না আর কি। সবকিছু তো ওপেন থাকছে এবং কথাবার্তা চলছে, সম্ভাবনাগুলো নিয়ে যাচাই বাছাই চলছে আর কি। একটু ভিন্ন প্রসঙ্গে, যে সরকার হচ্ছে অনেকগুলো কমিশন করে দিয়েছে, এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম। সেই কমিশনের সুপারিশ হয়তো মানে আমরা জানি যে আগামী কিছুদিনের মধ্যে সবগুলো কমিশনই মোটামুটি রিপোর্ট দিয়ে দিবে। কমিশনের এই সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগে নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচনের কথা বলছেন। এটা কি কমিশনের উপর চাপ প্রয়োগের জন্য, নাকি আপনারা কোনোভাবে জানতে পেরেছেন যে কমিশন নতুন সংবিধান সংস্কারের সুপারিশ করবে, তাই আপনারা আগে থেকেই এই দাবি জানিয়ে রাখছেন? এখানে আমি ছোট করে, আপনি তো প্রশ্নটা বুঝেছেন, এখানে আমি আপনার একটা স্ট্যাটাস উল্লেখ করব, যে হচ্ছে আপনি বলেছেন সংসদ নয়, মানে সংসদের ম্যান্ডেট নেই হচ্ছে সংবিধান পাল্টানো। তো এই মানে কি বলবেন? বা সংবিধান সংস্কার কমিশন বা অন্যান্য কমিশন কি রিপোর্ট দেবে আমরা জানি না, আমরা অপেক্ষা করছি। কিন্তু আমাদের এটা কিন্তু আপনি বলতে পারবেন না যে তারা সংস্কার করবে, আমরা খবর পেয়েছি এই জন্য অবস্থান নিয়েছে, এরকম না। আপনি 8 তারিখে আপনারাই নিউজ করেছেন, আপনারা দেখেন যে 8 সেপ্টেম্বরে আমাদের যে 8 দফা, 8 নম্বর দফাটা কিন্তু গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান, এটা ঘোষণা করেই আমরা শুরু করেছি। ফলে এটা নতুন না। আপনি বলতে পারেন যে এই 31 ডিসেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে আমরা, সমাবেশের মধ্য দিয়ে আমরা এটা নতুনভাবে আবার সামনে এনেছি, এই কারণে যে যখন ম্যান্ডেট নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে যে ম্যান্ডেটটা কার সংবিধান প্রণয়নে কিংবা সংস্কারের, তখন আমরা আসলে এটার কথা আবার বিশেষভাবে গণপরিষদে ফোকাস করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের আসলে এটা নির্বাচন পেছানো কিংবা কি বলে কমিশনগুলোকে আরও সময় দেওয়া এইসব ব্যাপার না। আমাদের একটা খুবই মৌলিক পদ্ধতিগত একটা জিনিস নিয়ে আমরা মানে আপসহীন একটা অবস্থান নিয়েছি, সেটা হচ্ছে সংসদে আসলে সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা যায় না। মানে এটা যারা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করছে তাদেরকে বলা উচিত, আমরা বলতে চাই যে সংসদের কাছে এই ম্যান্ডেটটা থাকে না। তাহলে ম্যান্ডেটটা থাকে কোথায়? সংসদ কী করতে পারে এবং গণপরিষদ কী করতে পারে, এটা ব্যাপারে আমাদের পরিষ্কার বোঝাপড়া থাকতে হবে। আপনি যখন নতুন সংবিধান প্রণয়ন করবেন কিংবা সংবিধানের মেজর মৌলিক কোনো সংস্কার করবেন, যেটা আসলে প্রায় নতুন সংবিধানের মতোই, তখন আপনাকে গণপরিষদে যেতে হবে। গণপরিষদ নির্বাচন একটা নির্বাচন, ঠিক আছে? সংসদ কি করতে পারে? সংসদ করতে পারে, আপনি একটা সংবিধান গ্রহণ করেছেন কিংবা একটা সংবিধান ইতিমধ্যেই আছে, সেই সংবিধানের অধীনে আইন প্রণয়ন করতে পারে সংসদ, এবং সংসদের মধ্যে আপনি সর্বোচ্চ সংবিধান সংশোধন করতে পারেন, সংস্কার না। এবং সংবিধান মানে 2/3 জোরে আপনি একটা সংশোধন করলেন। বাংলাদেশ ইতিহাসে আমি আপনাকে বলি কি ঘটেছে। এখানে 2/3 জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে, আবার 2/3 জোরে এই তত্ত্বাবধায়ককে বাতিল করা হয়েছে, আবার মানে এটা একটা পিং পং খেলার মতো যে বাতিল করা এবং ইয়ে করা। সংশোধনের এই সমস্যাগুলো আছে, মানে আপনার কাছে 2/3 থাকলে আপনি সংবিধান এরকম সমস্যা তৈরি করতে পারেন। কিন্তু যখন আপনি মৌলিকভাবে নতুন সংবিধান করবেন কিংবা সংবিধান সংস্কার করবেন, তখন আপনাকে গণপরিষদে যেতে হবে, এবং সেটা তখন আপনার ওই প্রভিশনসগুলো অন্যরকম হবে যে 2/3 জোরে এটাকে আর বদলানো যায় না। যারা বদলালে কিন্তু সেটার ব্যাপারে আদালত অন্যান্য ব্যবস্থা নিতে পারবে। যেমন ধরা যাক এই যে তত্ত্বাবধায়ক সরকার, বা ধরা যাক সামনে সংসদে কোনো একটা আপনার সংশোধনী আনা হলো, এটা কিন্তু পরবর্তীতে যদি আদালত মনে করে, আদালত যদি স্বাধীনভাবে, যেহেতু আদালতের বিচার বিভাগের সংস্কারও চলছে, বিচার বিভাগ যদি মনে করে এটা মৌলিক অধিকার বিরোধী, তাহলে কিন্তু সেটা বাতিল করে দিতে পারবে। ফলে সংসদের করা আইনকে চ্যালেঞ্জ করতে পারে বিচার বিভাগ, কিন্তু বিচার বিভাগ কিন্তু গণপরিষদের কোনো মানে মৌলিক প্রস্তাব, সংবিধান প্রস্তাবকে বাতিল করতে পারে না বা চ্যালেঞ্জ করতে পারে না, কারণ ওই গণপরিষদটার মধ্য দিয়ে যে সংবিধানটা হবে এটাই হচ্ছে আদালতের বিচারের ভিত্তি। আপনি কি মনে করছেন যে গণপরিষদ থেকে, ধরেন গণপরিষদ হইল, এটা হইল না হইল তা নিয়ে আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে, ধরেন গণপরিষদ হইল, একটা সংবিধান আসলো, এই সংবিধান কি আর কখনোই পরিবর্তন হবে না? ছোটখাটো পরিবর্তন তো হবেই, সংশোধনী তো করা যাবে। কিন্তু আমরা বলছি এখন যে মানে একবারে বুকটা পাল্টাই পাবে, মানে এখন যে পরিস্থিতি, এখন যে সংবিধান, এটার যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরতন্ত্রকে এটাকে যেভাবে প্রমোট করে, এইটা আপনি আর সংশোধনী দিয়ে ঠিক করতে পারবেন না।
মানে এখনকার যে সংবিধান, ফলে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে। সেই সংবিধান মানে যেখানে আসলে এই যে চেক অ্যান্ড ব্যালেন্সগুলো থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা, ক্ষমতাকে লিমিট করা, সংসদের ক্ষমতাটাকে প্রিসাইজ করা, 70 অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, এরকম অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনা আছে, দ্বিকক্ষ করা। এই জিনিসগুলো করার পরে আপনার চলতে ফিরতে গিয়ে আপনাকে সামনে আরও কিছু সংশোধনী করতে হতে পারে, সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে। আমরা কিন্তু আরও একটা প্রস্তাব করেছি, ধরা যাক সংসদে তো নর্মালি আইন প্রণয়ন হবে, কিন্তু সংবিধানের মৌলিক কোনো সংশোধনী ব্যাপার হলে সেখানে বিচার বিভাগকে ইনভলভ করতে হবে, মানে অদূর ভবিষ্যতে নতুন সংবিধানের অধীনে। এই প্রস্তাব আমাদের যে সংবিধান সংস্কার কমিশনকে প্রস্তাব দেওয়া আছে সেখানে আমরা এটা বলেছি। তার মানে সংবিধানের সংশোধনীর ব্যাপারে শুধুমাত্র সংসদকে আমরা পরবর্তীতে এই অধিকারটা দিতে চাচ্ছি না, এবং এটা আসলে কমপ্লিটলি আপনি যে কোনো রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেন, ওয়ার্ল্ড ফেমাস, কিংবা যে কোনো আইন বিশারদের সাথে কথা বলেন, তারা আপনাকে এটাই বলবে যে সংবিধান 2/3 জোরে, 2/3টা মানে কি, 2/3 মানে আসলে 38% ভোট। 38% সকল ভোটারের না, যারা ভোট দিয়েছে তাদের 38%। আপনি বুঝে দেখেছেন এটা কত কম ম্যান্ডেট। 2/3 আসন পেলেও আপনার ম্যান্ডেট, বাংলাদেশের নির্বাচন হিস্ট্রি দেখেন, 40%-এর বেশি কেউ কখনো ভোট পায় না। 2008 সালে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, এটাই সর্বোচ্চ। এর আগ পর্যন্ত ইতিহাস বলতেছে যখন এমনকি বিএনপি 201-এর বেশি আসন পেয়েছে তখনও তার ভোট ছিল 38 কি 39%। তাও যারা ভোট দিয়েছে তাদের মধ্য থেকে, পুরো ভোটারের মধ্যে থেকে, সবাই তো ভোট দিতে যায় না। এটা খুব কম ম্যান্ডেট। এই ম্যান্ডেট দিয়ে এত বড় পরিবর্তন করা যায় না। এখন বাংলাদেশ যে বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে, এটার জন্য আপনাকে গণপরিষদ নির্বাচনে যেতে হবে। ফলে আমরা ম্যান্ডেটের উত্তর দেওয়ার জন্য ওই পথটা আবার আমাদের পুরনো যে অবস্থান সেটাকে আবার নতুন করে সামনে এনেছি, এটা বলা যেতে পারে। আমরা দেখলাম হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার একটা মানে কথা উঠেছিল, মানে পতনের পরপরই সেটা আপনারা বাধার মুখে পড়তে হলো। ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েও হচ্ছে কথা শুনতে হলো। সেই ক্ষেত্রে এখন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রেও আপনাদের জন্য বড় বাধা হচ্ছে বিএনপি, এটা একদম মানে স্পষ্ট। তো সেই জায়গায় এখন আপনারা নতুন করে নিয়ে আসছেন হচ্ছে গণপরিষদ, মানে আপনারা বলছেন যে সংবিধান পরিবর্তন, কারণ আপনারা দেখছেন যে হচ্ছে এই সরকারের পক্ষে তো সংবিধান পরিবর্তন সম্ভব না, আমরা চাইও না, চানও না আপনারা। একই সঙ্গে আবার ওই আগামী সংসদ পরিবর্তন করবে সেটাও চাচ্ছেন। তো এই যে আওয়ামী লীগকে যেখানে আপনারা নিষিদ্ধ করার বিষয়ে মানে রাজি করাতে পারেননি, বা সেই দাবিটা ওইভাবে আপনারা সরকারের কাছে নিয়ে যেতে পেরেছেন কিন্তু পূরণ হয়নি। আমি আরো বেশ কিছু দাবি রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 দফা ছিল, সেগুলো অনেক দাবি পূরণ হয়নি। সেই জায়গায় আপনারা কি এই গণপরিষদ এবং সংবিধানকে নতুন করে নিয়ে আসা পারবেন? আচ্ছা, ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি। আপনার কথা থেকে এসেছে খুব মজার একটা কথা। আমরা অনেকগুলো দাবি জানিয়েছি, সেগুলো বাস্তবায়ন করা যায় নাই। এবং আপনি কারা বিরোধিতা করেছে কেন আপনি বললেন, আমি আর নাম বললাম না। তবু কিন্তু এটা সত্যি, এটা দোষারোপ করছি না, এটা সত্যি। কিন্তু আমি মানে সৌজন্যতার খাতিরে নাম বললাম না আর কি। কিন্তু আপনি মানে খুব, তার মানে কি পরিস্থিতিটা কি, তারপর আমরাই কিংস পার্টি, প্রচারণাটা এরকম, তাই না? কাদের ইনফ্লুয়েন্স সরকারের বেশি, তো আপনার কথা এসেছে। আচ্ছা, যাই হোক, এখন এটা হয় নাই বলে আমরা খুব মানে একেবারে পরাজিত হয়েছি আমরা এরকম মনে করি না। কারণ রাজনীতিতে সবসময় এরকম আপ অ্যান্ড ডাউন আছে, আগানো পেছানো আছে। এখন গণপরিষদ নির্বাচনের ব্যাপারে কি ঘটতে পারে, আপনি আজকে যেহেতু আমার এই সাক্ষাৎকারটা নিচ্ছেন, এটা একটা ঐতিহাসিক সাক্ষী হিসেবে থাকুক। আমি আপনাকে বলে দিই আগামী 1 বছরের রাজনীতির রোডম্যাপটা কী হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের তো রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের রাজনীতি করে নাই, তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছে। আমরা তখন জানুয়ারির আগে, আমরা তো মানে 24শে জানুয়ারির আগে আমরা তখন বলেছি যে একটা ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে এভাবে পারা যায় না। আপনি কার কাছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাচ্ছেন? সে তো দেবে না, আপনাকে তাকে উৎখাত করতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে। তো দেখেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেটা না চাইলেও কিন্তু সেটা ঘটেছে, এবং আমরা অবশ্যই স্বীকার করি যে রাজনৈতিক দলগুলোর কর্মীরা এখানে অংশ নিয়েছে, কিন্তু তারা অংশ নিয়েছে জনগণ হয়ে। দলীয় রাজনীতি ব্যর্থতার পরে এটা এসেছে, কিন্তু এটা মনে রাখতে হবে। মানে জানুয়ারি এবং জুলাইয়ের এই পার্থক্যটা মনে রাখতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি আমার ফেসবুক স্ট্যাটাসের কথা যেহেতু আপনি বললেন, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে নতুন নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছি যে আগামী বছর, অর্থাৎ এই বছর রাজনীতি আবর্তিত হবে গণপরিষদের নির্বাচনের দাবিতে। 50,000-এর বেশি লোক, অন্তত কেউ কেউ বলছে 1 লক্ষ লোক ছিল, আমি ঠিক জানি না কত লোক, কিন্তু এরকম অন অ্যান্ড অ্যারাউন্ড এই মানুষগুলো মাথায় এটা তারা এটা নিয়ে যার জায়গায় ফেরত গেছে। এটার ভিত্তিতে আমরা বলেছি জেলা মহল্লা সর্বত্র এটার ব্যাপারে আপনারা ক্যাম্পেইন করেন, গণপরিষদ নির্বাচন কেন দরকার। ঠিক আছে, এটা যখন হবে তখন হচ্ছে আপনি দেখবেন যে আমি খুব বিশ্বাস করি আগামী 4-5 মাসের মধ্যে গণপরিষদের দাবিটার আওয়াজটা এত বড় হয়ে উঠবে সারা দেশ থেকে, যে তখন আপনার আলটিমেটলি কি, জনগণ হচ্ছে সকল কিছুর নিয়ন্ত্রক এবং জনগণই হচ্ছে সকল কিছুর বৈধতার উৎস। জনগণের দিক থেকে যখন এই দাবিটা, ধরা যাক যদি এখানে 20 লক্ষ লোক এসে ঢাকা শহরে দাবি করে যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, তখন এটা কে আটকাবে? যদি বিভাগে সমাবেশ হতে থাকে, এগুলো নিয়ে লক্ষাধিক লোকের সমাবেশ, তখন এটা আটকানো কঠিন হবে। যারা এটা বিরোধিতা করবে তাদেরকেই বরং জনগণ তখন প্রতিহত করবে কিংবা সমালোচনা করবে।
তখন এটা পারা যাবে না। আমি বিশ্বাস করি যে গণপরিষদের দাবিটা এমনভাবে সামনে আসবে যে রাজনৈতিক দলগুলো এটাতে একমত হতে বাধ্য হবে। এটার একটা উদাহরণ আমি আপনাকে দিই। প্রথমত বলা হয়েছিল যে সংবিধান সংস্কার করারই দরকার নেই, নির্বাচন দিয়ে দেন। তারপর তারা কথা থেকে সরে এসে তারা বলেছে আচ্ছা ঠিক আছে সংবিধান সংস্কার করবেন, এটা নির্বাচিত সংসদকে করতে হবে। আবার প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে এই বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দলেরই একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা বলেছেন সংবিধান তো আসলে গণপরিষদে করতে হয়। তারা কিন্তু একই জায়গা থেকে 4-5 রকমের কথা বলছেন, ঠিক আছে। আমি মনে করি যখন এইটা আমরা যেহেতু খুবই ফোকাসড এবং একই কথা বলছি, এটাতে সকল রাজনৈতিক দল একমত হতে বাধ্য হবে এবং তাতে তারাই উপকৃত হবে, আমাদের জন্য না। এমন না যে আমি তো বরং এই প্রশ্ন করতে চাই যে যারা মনে করছেন যে সংসদে এই মুহূর্তে নির্বাচন হলে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন, তাদের গণপরিষদের ভয়টা কোথায়? একই ব্যাপার নির্বাচন, তাহলে আপনি গণপরিষদের জন্য নিজেকে প্রস্তুত করছেন না কেন? বরং এই মুহূর্তে জনগণের যে আকাঙ্ক্ষা, একটা অভ্যুত্থানের পরে রাতারাতি আমরা গত 10-15 বছর ধরে জনগণকে স্কুলিং করতে করতে যতটুকু জায়গায় এনেছি, এই কয়েক মাসের ঘটনায় জনগণের রাজনৈতিক চৈতন্য অনেক বেশি উপরে উঠে গেছে। একটা সাধারণ মানুষের সাথে কথা বলেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলের কমেন্টে আমি দেখি তারা কী বলে, তাতে কিন্তু বোঝা যায় যে মানুষ অনেক বেশি এগিয়ে গেছে। ফলে ছলচাতুরি মানুষ খুব দ্রুত ধরে ফেলে এবং এই কারণেই আপনাকে রাজনৈতিক দলগুলো, আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আলাদা বিদ্বেষ দিয়ে বলছি না, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমার রিডিং হচ্ছে এখানে বরাবরই তারা জনগণকে অনুসরণ করতে বাধ্য হয়েছে। আপনি হিস্ট্রি তাই বলছে। 69-এর ছাত্ররাই স্ট্রাইকিং ফোর্স ছিল, 80 দশকে ছাত্ররা রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাচ্ছিল, ছাত্ররা জীবন দিয়েছে, তারপর তারা ওই আন্দোলনে 3 জোটের রূপরেখা ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবারও অভ্যুত্থানে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলো এটার সাথে থাকতে বাধ্য হয়েছে, সামনেও তাই ঘটবে বলে আমার মনে হয়। মানে আপনি কি এটা একবারে বিশ্বাস করছেন যে, এবং হচ্ছে মানে আপনার কথা তো এটাই মনে হচ্ছে যে গণপরিষদই হচ্ছে, এবং এটার জন্য যে চাপ তৈরি করার জন্য যে জনবল মানে আন্দোলন যেটা দেখানো দরকার, আপনি বলছেন যে 20 লাখ মানুষ যদি চলে আসে কি করবেন, এবং এটা তো আপনারা ছাড়া আসলে আনার মতো আর কি, মানে এখন আর ওই রকম দাবিটাও কেউ দেখাচ্ছে না, আনলে তো আপনারাই আনতে হবে। তার মানে কি আপনারা কি এই 20 লাখ লোক হচ্ছে ঢাকায় বা হচ্ছে আন্দোলনে নামাইতে পারবেন আবার নতুন? এটা আমি একটা আপনাকে ধারণা দিলাম, 20 লাখ লোক, আমাদের তো 10 লাখ ধরলাম, মানে এটা 30 লাখও হতে পারে, 50 লক্ষ মানুষ হতে পারে, সারা ঢাকা শহরের মানুষ এই দাবিতে আসতে পারে। মানে ইয়েটা বেশি না, মানে সংখ্যাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন জনগণ এসে ক্লেইম করে উই দ্য পিপল, আমরাই জনগণ। দেখবেন যে কোনো আমাদের এই পচা সংবিধানেরও শুরুর বাক্যটা কিন্তু এটাই যে আমরা জনগণ। কারণ জনগণকে কিন্তু আপনি সংবিধান লিখে দিচ্ছেন, জনগণ এটা পালন করছে, এটা কিন্তু আইডিয়া না। আইডিয়াটা হচ্ছে জনগণ ওই যে ঘোষণা করে, কেন আমরা জুলাই ঘোষণার কথা বলছি, এটা কিন্তু জনগণের ঘোষণা। আমরা অভ্যুত্থান করেছি, এখন আমরা এই ধরনের রাষ্ট্র করতে চাই, সিম্পল, এই হলো ঘোষণার মানে। সংবিধান ও প্রিএম্বলে এইভাবেই বলা থাকবে উই দ্য পিপল, আমরা নিজেদের জন্য এই সংবিধান গ্রহণ করলাম, উই অ্যাডপ্ট দিস কনস্টিটিউশন। এই যে পিপলের পাওয়ার, এটাকে অগ্রাহ্য করা কঠিন, এবং সেই জনগণ কোনো না কোনো শক্তির উপর ভর করে, কোনো না কোনো শক্তি সেই জনগণকে নেতৃত্ব দেয়। ইতিহাসে বারবার দেখা গেছে, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে ছাত্ররা এটা নেতৃত্ব দিচ্ছে বারবার। আর ক্লাসিক্যাল মার্কসিস্ট ইন্টারপ্রিটেশন হচ্ছে শ্রমিকরা হচ্ছে জনমুক্তির ঐতিহাসিক ভ্যানগার্ড। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আগে ছাত্র, তারপর শ্রমিক, কৃষক এবং বৃহত্তর জনগণ। রাজনৈতিক দলগুলো এর মধ্যে থাকে, তারা সবসময় ইয়ের বাইরে গেছে বা বিরোধিতা করেছে যে কোনো পরিবর্তনে, আমি সেটা বলছি না, কিন্তু তারা সবসময় ফলো করেছে, ঠিক আছে। ফলে এইটা যখন গণদাবিতে পরিণত হবে, আপনি সেটাকে কীভাবে আটকাবেন, আমি শুধু ওই প্রশ্নটা করতে চাচ্ছি। এবং এই গণদাবির মধ্যে তো ধরা যাক বিএনপির যে লক্ষ লক্ষ কর্মী আছে সারা দেশে, আপনার কি মনে হয় তারা এই দাবির অংশ, তারা এই দাবিতে থাকবে না? অবশ্যই থাকবে, এই আর কি। একই সঙ্গে তারা যদি নির্বাচনের জন্য একই জমায়েত করে, নির্বাচনের জন্য তো আমরাও তো নির্বাচনের পক্ষে না, তাদের সংসদীয় নির্বাচনের জন্য না, কিন্তু নির্বাচনে তখন এটা তাদের একটা দলীয় জিনিসে পরিণত হবে, এবং যখন পুরো জনগণ, সিভিল সোসাইটি সহ সমস্ত জায়গায় যখন গণপরিষদের দাবিটা প্রধান হয়ে উঠবে এবং এটাকে যুক্তিযুক্ত মনে হবে যে আপনাকে একটা মেজর পরিবর্তন করতে হবে গণপরিষদে। আমরা তো বিএনপিকে বলছি যে আপনি আসেন গণপরিষদে, এসে আপনি এটা নেতৃত্ব দেন এই নতুন সংবিধান বানানোতে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এটা করতে হবে, কারণ সংসদে এটা করা যায় না, এই হলো বক্তব্য। তারা নির্বাচনের দাবি এটা করছে কারণ তারা বিএনপি একটা নির্বাচনপন্থী দল, তারা নির্বাচনের জন্য 15 বছর আন্দোলন করেছে। ফলে এইখানে এটা তাদের আমার কাছে ধারণা যে এটা তাদের সংগঠনকে গড়ে তোলা বা এই মুহূর্তে সংগঠিত করারও একটা কৌশল হিসেবে তারা এটা বলছে। আলটিমেটলি তারা এটাতে অ্যাগ্রি করবে। একটু মানে ভিন্ন টপিকে যাই, যে হচ্ছে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে সভ্যতা ভিত্তিক একটা রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি উদাহরণ দেখি, এই সভ্যতা ভিত্তিক রাষ্ট্র কোনগুলো, চীন, ভারত, রাশিয়া, তুরস্কের কথা শোনা যায় এটার মধ্যে। এই 4টি দেশেই কোনো না কোনো ফর্মে স্বৈরাচারী দল বিদ্যমান এবং শাসন বিদ্যমান। ভারতে হিন্দু জাতীয়বাদকে ধারণ করেছে দেশটির সরকার। এক্ষেত্রে বাংলাদেশে কি ইসলামী জাতীয়তাবাদকে সভ্যতা ভিত্তিক রাষ্ট্রের মূল ভিত্তি ধরা হবে কি না? একেবারেই ধরা হবে না, কারণ ইসলাম ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বলি যে ইসলামে কোনো জাতীয়তাবাদের ধারণা নাই। ইসলাম একটা নন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপার, মানে সে তো একটা বৈশ্বিক কম,
কওমের ধারণা নিয়ে হাজির হয়েছে। যারা ইসলামিক জাতীয়তাবাদের রাজনীতি করে তারা আসলে আধুনিকতাবাদী, মানে ইসলামের নামে করলেও তারা আধুনিকতাবাদী, কারণ এই ন্যাশনালিজমটা আসলে এসছে আধুনিক জায়গা থেকে। ফলে তারা সেকুলার ন্যাশনালিজমের বিরোধিতা করলেও আরেকটা পাল্টা ন্যাশনালিজম দাঁড় করায়। আমাদের এখানে যেমন সেকুলার ন্যাশনালিজমের বিপরীতে মুসলিম ন্যাশনালিজমের আছে, আমরা সেভাবে ব্যাপারটাকে দেখি না। তবে আমরা ইসলামকে অত্যন্ত গুরুত্ব দিই, এটা সত্য। মানে আমরা মনে করি ইসলামের যে কতগুলো ইথোস আছে, ইসলামের কতগুলো মৌলিক প্রস্তাব আছে বিশ্বের কাছে, ঠিক আছে। খ্রিস্টীয় সভ্যতা পৃথিবীকে এতগুলো জিনিস দিয়েছে, যে আজকের যে নেশন স্টেট, আধুনিক নেশন স্টেট, আইনের ধারণা, তারপর আপনার মডার্নিটি, সায়েন্স, এই সমস্ত কিছুতে আসলে খ্রিস্টীয় তত্ত্ব কিংবা খ্রিস্টীয় যুক্তি, ইথোস, এগুলো একেবারে এমবেডেড হয়ে আছে। ইসলামের এরকম অনেকগুলো বৈশ্বিক প্রস্তাব আছে যেগুলো ইসলাম আসলে কন্ট্রিবিউট করতে পারে। সেটার ব্যাপারে আমরা শ্রদ্ধার সাথে সেটাকে আমরা বিবেচনা করি এবং আমরা মনে করি যে সেটাকে আমাদের যতটুকু নেয়ার সৃজনশীলভাবে আমাদেরকে নিতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যে শুধু ইসলাম দিয়ে এটা হবে না, কারণ হচ্ছে এখানে অন্যান্য ধর্মের বা অন্যান্য বিশ্বাসের অনেক ধরনের মানুষ আছে। ফলে আমরা এই সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের ব্যাপারে এটা আসলে একটা আপনার বলতে পারেন অলংকার বা আলংকারিক একটা শব্দ, যার মানে হচ্ছে আসলে আপনি যে একদিকে চীন আরেকদিকে ভারত, এর মাঝে যে আপনি থাকবেন, কী শর্তে থাকবেন, কেন আপনাকে আলাদা রাষ্ট্র হয়ে টিকে থাকতে হবে, আলাদা রাষ্ট্র পরে কেন আপনাকে একটা আলাদা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে আপনি কেন টিকে থাকবেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। রাজনৈতিক জনগোষ্ঠী, আমরা সেকুলার ন্যাশনালিজম আর মুসলিম ন্যাশনালিজমের মাঝখান দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর আইডিয়া হাজির করতে চাই, যেখানে আসলে সবাই ইনক্লুডেড, এই ভূখণ্ডে সবাই ইনক্লুডেড, এবং সে আসলে তার ইথোসটা কি, প্রত্যেকটা মডার্নিটি কিন্তু আলাদা। মানে এরকম না যে আপনি খালি পশ্চিম থেকে শুধু কপি করবেন। তুরস্ক আলাদা, ইরান আলাদা, মিশর আলাদা, এবার প্রত্যেকটা আবার মুসলিম দেশ, আবার আমরা আলাদা। আমাদের ইসলামের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মুসলিমনেস, এগুলো কিন্তু তাদের থেকে অনেক আলাদা। তারা যে অর্থে একটা মুসলিম সমাজ, আমরা সেই অর্থে মুসলিম সমাজ না। আমাদের এখানে ইসলাম আছে, আমাদের এখানে ইসলামের চর্চাটাও আলাদা রকম। ফলে আমরা বলছি যে এখানকার যে মধ্যযুগের যে ভাবান্দোলন, আমাদের এখানে যে আপনার কি বলে জাতপাতের বিরুদ্ধে যে সংগ্রাম অনেক দিন ধরে চলছে, এবং যখন এখানে ইসলাম এসেছে তখন একটা সংশ্লেষণের মধ্যে দিয়ে বৈষ্ণব এবং ইসলামের ইন্টারপ্রিটেশন, একটা নতুন যে জাতপাত বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছে, এই সমস্ত ইন্টারপ্রিটেশন আমাদেরকে গ্রহণ করতে হবে সৃজনশীল কায়দা, এবং আদিবাসী অন্যান্য যে সমস্ত চর্চা আছে এগুলো থেকে নিয়ে আমাদেরকে একটা রুহ তৈরি করতে হবে আমাদের আধুনিকতার জন্য, ঠিক আছে। আমরা কিন্তু প্রাক আধুনিক কোনো জমানায় ফেরত যেতে চাচ্ছি না, আমাদের নিজস্ব একটা আধুনিকতা করতে হবে, কিন্তু তার রুহটা তৈরি হবে যেখানে ইসলাম, সনাতন ধর্ম, অন্যান্য বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক কন্ট্রিবিউশন আছে আমাদের এই অঞ্চলে। আমরা যদি ইতিহাস পড়ি সেটা দেখতে পাই। এই সমস্তগুলো নিয়ে আমাদের একটা নতুন এই ভূগোলের, এই বদ্বীপের, এই বেসিনের একটা ইথোস তৈরি হচ্ছে বা হয়ে আছে, আমাদেরকে এটা আবিষ্কার করতে হবে। এটাই হচ্ছে আমাদের টিকে থাকার শর্ত, যে আমরা আলাদা, এমনকি আমরা পশ্চিমবাংলার চেয়েও আলাদা। এটা কিন্তু মানে হুমায়ুন কবির সহ অনেকেই লিখেছেন যে অন্তত 400 বছর যাবৎ ভূনৈসর্গিক দিক থেকে এবং কালচারাল দিক থেকে পূর্ব বাংলা পশ্চিম বাংলার তুলনায় আলাদা। তাহলে এই যে আমরা আলাদা, একই ভাষার এবং একই সংস্কৃতির হওয়ার পরেও এইটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এটাই আমাদের টিকে থাকার, মানে অস্তিত্বশীল থাকার একটা শর্ত। এই অর্থে সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের কথাটাকে বুঝতে হবে। মনে হয় পারবেন যে হচ্ছে সবগুলোকে এক সুতোয় নিয়ে এসে পারবেন? মানে একটা তো হচ্ছে প্রথমত আপনাকে আমাদের কতগুলো রাজনৈতিক কাজ করতে হচ্ছে, রাষ্ট্র সংস্কার, সংবিধানের ব্যাপার, এগুলো রাজনৈতিক। আর বাকি যে ব্যাপারগুলো দেখলেন এগুলো লম্বা সময়ের ব্যাপার। এখানে শিক্ষার ভূমিকা আছে, এখানে কালচারাল দিকের ভূমিকা আছে, এখানে সাংস্কৃতিক অনেকগুলো জাগরণ তৈরি করতে হবে, ধর্মীয় ইন্টারপ্রিটেশনগুলো আমাদেরকে আবার আবিষ্কার করতে হবে। ফলে আমরা বলি যে ভাব, ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, এই সবগুলো একটা মিলমিশে কিন্তু আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হবে। এইটা একটা লম্বা প্রসেস, এটা চলতে থাকবে, কিন্তু আমাদেরকে এই টিউনটা এখন সেট করতে হবে আর কি। মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা। নতুন বাংলাদেশের জাতীয়তা হিসেবে বাঙালি মুসলমান ও বাংলাদেশি, এর মধ্যে আপনি কোনটি বেছে নেবেন এবং কারণটা কোনটা কি আবার বলেন একটু? বাঙালি মুসলমান ও বাংলাদেশি। আচ্ছা, আমরা তো জাতীয়তাবাদের আমরা মনে করি, যেটা আপনি দেখবেন যে নাহিদ ইসলামও বলেছিলেন একটা সাক্ষাৎকারে, যে আমরা জাতীয়তাবাদের যুগ শেষ হয়েছে, আমাদেরকে এটা পেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে কারা কারা আছে এখানে বাঙালি মুসলমান একটা আলাদা মানে পরিচয়, এটার ব্যাপারে এটাকে আমরা রেকগনাইজ করি, কারণ বাঙালি মুসলমানের একটা সংগ্রাম আছে। সে 47-এ তার মুসলিমনেসকে ছাড়ে নাই। মুসলিমনেসের জন্য সে, দেখেন, বাঙালি ভাই তো সুতরাং থেকে যাও এরকম না, সে তার মুসলিমনেসটাকে ক্লেইম করেছে 47-এ। কিন্তু সে যে শুধু মুসলমান না, সে যে বাঙালিও, এটা সে 52-71 সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে। ফলে তার জন্য বাঙালি এবং মুসলমান এবং তার একটা সেকুলার ক্যারেক্টার, আমাদের এখানে সেকুলারিজম নিয়ে যেগুলো বলা হয় এগুলোর বাইরে এসে তার একটা সেকুলার, মানে বাঙালি মুসলমান সংগ্রামটা তো আসলে দুনিয়াবি সংগ্রাম। আপনি যদি তার 47 থেকে 71 জার্নি দেখেন, ফলে বাঙালি মুসলমান আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্বতন্ত্র পরিচয়। কিন্তু আমরা বাঙালি জাতীয়তাবাদী বলে আওয়ামী লীগ এবং অন্যান্য কিছু
সেকুলার ওরিয়েন্টেশন থেকে যেটা বলা হয় আমরা সেটার বিরুদ্ধে, কারণ এটা হচ্ছে কলকাতা থেকে উৎপাদিত একটা জিনিস, এটা 19 শতকে তৈরি হয়েছে এবং এটার সাথে এখানকার নিম্নবর্গের মানুষের কোনো সম্পর্ক নাই, সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। একটা খুবই হাই কালচার এবং যেটা আউট অ্যান্ড আউট রেসিস্ট, এটা হচ্ছে তারা মানুষের উপর চাপিয়ে দিয়ে একটা সুনির্দিষ্ট সংজ্ঞা তারা বলেছে যে এটাই শাশ্বত বাঙালি ক্যারেক্টার, এটাই শাশ্বত বাঙালিয়ানা। এগুলো হচ্ছে খুব ভুল কথা। এই কারণে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে বলছি যে আপনার নিম্নবর্গের মানুষের এখানকার অন্তজ হিন্দু কিংবা বাঙালি মুসলমান, এরা কিন্তু কৃষক মানে এর একটা শ্রেণী ঐক্য আছে তাদের মধ্যে। এটা ছাড়াও হচ্ছে অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা বলা হচ্ছে, আমরা বাংলাদেশ পন্থাটাকে সামনে আনতে চাই, যেটার মানে হচ্ছে আসলে এই টেরিটরির মধ্যে, বাংলাদেশ টেরিটরির মধ্যে যারা থাকে তারা সবাই বাংলাদেশি। তার তার জাত পরিচয় আলাদা হতে পারে, ধর্মের পরিচয় আলাদা হতে পারে, কিংবা লৈঙ্গিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু সবাই তো বাংলাদেশি। ধরা যাক একজন এখানে বাংলাদেশি বাঙালি আছে, আবার একটা ভারতীয় বাঙালি বলতে একটা ব্যাপার আছে, আবার এখানে বাংলাদেশি চাকমা আছে, অন্যদিকে আছে ভারতীয় চাকমা। তাহলে সবাই আমরা বাংলাদেশি, সবাইকে বাঙালি হয়ে যেতে যে বলা, এটার বিরুদ্ধে আপনাকে বাংলাদেশ পন্থা কিংবা মানে একটা টেরিটোরিয়াল দিক, যেটা টেরিটোরিয়াল একটা জায়গা থেকে বাংলাদেশি পরিচয়টা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং আমরা সবাই বলেছি যে আমাদের সংবিধান প্রস্তাবেও যে আমাদের দেশের সকল নাগরিককে বাংলাদেশি যেন বলা হয়, মানে সবাই বাঙালি না, ঠিক আছে? তো সবাই বাংলাদেশি এবং তার মধ্যে আপনার আলাদা জাতিগত পরিচয়, আলাদা ধর্মীয় পরিচয়টা থাকবে। কিন্তু এই যে আমাদের বাংলাদেশি বলার যে প্রস্তাব, এটা কিন্তু ওই অর্থে ন্যাশনালিস্ট কোনো প্রস্তাব না, এটা হচ্ছে একটা স্টেট আইডেন্টিটি, যে আমরা স্টেটগতভাবে আমরা সবাই বাংলাদেশি। আপনি দেখেন আমেরিকায় আফ্রিকান আমেরিকান, স্প্যানিশ আমেরিকান, এরকম অনেকগুলো থাকে, আমাদের এখানেও থাকবে বাংলাদেশি চাকমা, বাংলাদেশি বাঙালি, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি উর্দুভাষী, এরকম থাকবে। তো বাংলাদেশির মধ্যেই সবটাকে ধরা যায়, কিন্তু বাঙালি শব্দের মধ্যে সবটা ধরা যায় না। আমরা মোটামুটি মানে শেষ পর্যায়ে আপনার কাছে হচ্ছে একটা অনুরোধ আর কি, যে হচ্ছে আপনাদের দলটা হচ্ছে ফেব্রুয়ারিতে আসবে, আমরা এটা মোটামুটি সবাই জানে। দলের নাম কি হচ্ছে নিশ্চয় আপনারা আলোচনা করতেছেন, প্রধান কে হবে সেটাও হয়তো আলোচনা করতেছেন, আইডিওলজি কি হবে সেটাও হয়তো আলোচনা চলছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি মানে আপনাদের দলটার বিষয়ে এমন কোনো তথ্য নতুন করে দেবেন যেটা আসলে জানে না, বা কোনো তথ্য দিতে কি আপনি ইচ্ছুক? আমি একটা জিনিস এটা যারা শুনবে তাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কোনো রাষ্ট্রকল্পনা নাই, রাষ্ট্র প্রকল্প নাই, যে মানে স্টেট ভিশনটা কি, আপনি কী ধরনের রাষ্ট্র করতে চান, এটা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নাই। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চায়, এটুকু তারা বোঝে। কিন্তু এবার যারা রাজনৈতিক দল হিসেবে আসতে চাচ্ছে, তারা একটা রাষ্ট্র প্রকল্প হাজির করছে, যেটা প্রচ্ছন্ন আকারে এখন নানাভাবে তাদের কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাই, এবং এটা আরও পরিষ্কারভাবে তাদের কর্মসূচির মধ্যে থাকবে যে আগে আমাদেরকে একটা শক্তিশালী রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে, তারপরে সেই সমাজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতাও থাকবে, তারপর জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। এই যে রাজনৈতিক দলগুলো, মানে রাজনৈতিক যে নতুন দলটা আসছে তার যে রাষ্ট্র প্রকল্প, এটা হচ্ছে এই নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বড় অভিনবত্বের জায়গা। এবং এই কাজটা তারা করছে একটা গণরাজনৈতিক ধারার দিক থেকে। একটা দল বড় হলেই সেই গণরাজনীতির মানে ধারাটা বহন করে এরকম বলা যাবে না। বেশিরভাগ সময় দেখা যাবে যে রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের চাওয়া পাওয়া ভিন্ন, এবং সবসময় নেতাদের চাওয়া পাওয়াটাই দলের চাওয়া পাওয়া হয়ে ওঠে। আমাদের এখানে গণরাজনৈতিক ধারা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যেখানে জনগণ এম্পাওয়ার্ড হবে। বাংলাদেশে আমাদের বিশ্লেষণ হচ্ছে বা অবজারভেশন হচ্ছে, অনেকগুলো পক্ষের মধ্যে জনগণ হচ্ছে সবচেয়ে অগ্রসর পক্ষ। ইতিহাসের সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলো জনগণই করেছে, কিন্তু জনগণ সবসময় অবহেলিত থেকেছে। বড় বড় পরিবর্তনের পরে আবারও পুরনো গণবিরোধী ক্ষমতা কাঠামো ফেরত এসেছে। এবার আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে আসলে বলতে চাচ্ছি যে জনগণের রাজনীতিটা যেন সামনে আসে, এবং জনগণ যেন সার্বভৌমত্ব, একটা আধুনিক রাষ্ট্রে সার্বভৌম সরকারও হয় না, রাষ্ট্রও হয় না, সংসদও হয় না, জনগণ হচ্ছে সার্বভৌমত্ব, এবং তারাই হচ্ছে সকল কিছুর লেজিটিমেসি দেওয়ার প্রকৃত মালিক। এই জনগণ যেন এবার ক্ষমতায়িত হয়, এমন গণক্ষমতার রাজনীতি নিয়ে আমরা সামনে আসতে চাচ্ছি। ফলে আমি সবাইকে আহ্বান জানাবো যে বিশেষত তরুণরা, যে আপনারা এই রাজনীতিটা নিজেরা আপহোল্ড করেন এবং নিজেদের মতো করে সারা দেশে ছড়িয়ে দিন। এটার মধ্যেই বাংলাদেশের মুক্তি অর্জন হবে বলে আমি বিশ্বাস করি। এই দলে আপনার কি ভূমিকা থাকতে পারে নতুন দলটিতে? এইটাও নাকি আপনি এখানেই থেকে যাবেন? আমি তো চেষ্টা করছি যে আমার যতটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে কাজ করার, এবং সামনে রাজনৈতিক দলেও আমি ভূমিকা রাখতে চাই, এবং সেটা নিশ্চয়ই আমরা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেব যে কে কোথায় থাকবে। এটা নিয়ে আমার খুব বড় বেশি উদ্বেগ নাই। আমি মনে করি যে যেখানেই আমি কাজ করার সুযোগ পাই না কেন, আমি যেটা করে থাকি সাধারণত সেটা আমি যে কোনো স্কোপই করতে থাকবো আর কি। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলে যে রাজনৈতিক দলটি আসতেছে সেটার জন্য আমাদের শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদেরকে।